এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে আমরা একটু জেনে নেব, তাই ভিডিওটা হয়তো একটু বড় হলেও হতে পারে। নিশ্চয়ই চলন্ত ট্রেনে চাপলে আমরা কি দেখি, যে ট্রেনটা যেদিকে ছুটে ট্রেনের আশেপাশে যে সমস্ত গাছপালাগুলো আছে সেগুলো বাস্তবে কিন্তু স্থির দাঁড়িয়ে থাকে। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন অর্থাৎ মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি রেখাতে কতদিন সময় লাগছে? যেতে 6 মাস লাগছে। এবার আজ আমরা বাস্তব উদাহরণ এবং শর্ট ট্রিক সহ হাতে কলমে একটা ভিডিওর মাধ্যমে 24টা বিষয় সম্পর্কে জেনে নেব। 1 নম্বর কি, অক্ষ কি, 2 অক্ষতল কি, 3 কক্ষ কি, 4 কক্ষতল কি, 5 নম্বর পৃথিবী অক্ষ এবং কক্ষতল থেকে কত ডিগ্রি হেলে থাকে এবং কেন হেলে থাকে, এই যে 0 ডিগ্রি 23.5 ডিগ্রি এই মানগুলো কিভাবে আমরা পেয়েছি, এই প্রত্যেকটা মানকে আমরা কি নামকরণ করেছি, মহাবিষুব কি বা মহাবিষুবকে বসন্তকালীন বিষুব বলা হয় কেন, জলবিষুব কি, জলবিষুবকে শরৎকালীন বিষুব বলা হয় কেন, উত্তর অয়নান্ত দিবস কি, দক্ষিণ অয়নান্ত দিবস কি, সূর্যের দৈনিক আপাতগতি কি, সূর্যের বার্ষিক আপাতগতি কি, কর্কট সংক্রান্তি কি, মকর সংক্রান্তি কি, মকর সংক্রান্তিতে কেন আমরা পিঠে পুলি উৎসব পালন করি, কর্কট সংক্রান্তিতে কেন আমরা পিঠে পুলি উৎসব পালন করি না, উত্তরায়ণ কি, দক্ষিণায়ন কি, উত্তরায়ণের শেষ সীমা কি, দক্ষিণায়নের শেষ সীমা কি, উত্তর গোলার্ধে কবে দিন বড় কবে রাত ছোট এবং কেন, দক্ষিণ গোলার্ধে কবে দিন বড় কবে রাত ছোট এবং কেন, রবিবার কি এবং গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ার মানুষেরা কেন বড়দিন পালন করে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আজকে আমরা একটু জেনে নেব, তাই ভিডিওটা হয়তো একটু বড় হলেও হতে পারে। এবার স্টেপ 1 আমরা দেখে নেব কি অক্ষ বা মেরুরেখা, আর্থ অ্যাক্সিস। আর্থ অ্যাক্সিস কাকে বলবো না, পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কাল্পনিক রেখা বিস্তৃত আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অক্ষ বা মেরুরেখা। তাই দেখুন এটা আমরা জানি পৃথিবীর কেন্দ্র, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এইভাবে যদি আমি একটা লাইন টেনে দিই তাহলে যে রেখাটা পাবো সেটাকে আমরা বলবো পৃথিবীর অক্ষ বা কেন্দ্র। চলুন আমরা একটা বাস্তব উদাহরণের ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমার হাতে দেখুন কি আছে, আমার হাতে একটা আলু আছে, ঠিক আছে, এটা কি আছে, এটা একটা ছুঁচ আছে, এইটা উপর দিকটা হচ্ছে উত্তর মেরু, এইটা হচ্ছে দক্ষিণ মেরু। চলুন আমরা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে একটা কাল্পনিক রেখা প্রবেশ করবার চেষ্টা করি। দেখুন এই যে দেখুন প্রবেশ করে দিলাম, তাহলে এই ছুঁচটা কি হয়ে গেল, এই ছুঁচটা হয়ে গেল কি অক্ষ বা মেরু রেখা। ঠিক আছে, আর এই আলুটা হয়ে গেল পৃথিবী, উপর দিকটা উত্তর মেরু, এই নিচেটা হচ্ছে দক্ষিণ মেরু। কিংবা আমরা আরেকটা বলতে পারি, আমাদের যেমন দেখুন ছিদ্রা আছে এখান থেকে এই অবধি বিস্তৃত, এই ছিদ্রার সাহায্যে কি হয় আমরা আমাদের শরীরটাকে ডান দিক বাঁ দিক ঘোরাতে পারি, কিংবা আমরা এই ছিদ্রার সাহায্যে কিন্তু চারিদিকে ঘুরতে পারি। ঠিক সেরকম পৃথিবীর অক্ষ হচ্ছে পৃথিবীর ছিদ্রা। ঠিক আছে, যে ছিদ্রাকে কেন্দ্র করে কি করে পৃথিবী তার নিজের চারিদিকে ঘুরে, কিন্তু পৃথিবীর ছিদ্রা আমাদের সাধারণ মানুষের মতো কিন্তু সোজা নয়, কার মতো, অটোওয়ালার মতো। দেখবেন আমাদের ছিদ্রা কি হয় এরকম, আর অটোওয়ালা ছিদ্রা কি হয় দেখবেন এরকম টাইপের, অটোওয়ালা যেমন চালে এরকম, ঠিক সেরকম পৃথিবীর এই যে অক্ষ বা মেরুরেখা এটা কিন্তু 23.5 ডিগ্রি কিন্তু বেঁকে আছে। এবার দেখুন এরপর আমরা এই অক্ষর অপর নাম বলতে পারি মেরুরেখা। এটা আমরা কি বলতে পারি, এই ছিদ্রাটাকে আমরা কিন্তু অনেক সময় মেরুদণ্ড বলি, তাই মেরুদণ্ড থেকে মেরুরেখা কিন্তু আমরা বলতে পারি। এবার দেখুন আমরা জেনে নেব অক্ষ তল বা অ্যাক্সিস প্লেন কি, না যে কাল্পনিক তলের উপর অক্ষ অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো, অ্যাক্সিস প্লেন বা অক্ষ তল। চলুন এটা আমরা একটু বাস্তব উদাহরণ বলে নিই। এটা হলো তাহলে দেখুন এই যে আমরা দেখেছিলাম কি এই ছুঁচটা হয়ে গিয়েছিল অক্ষ, এটা উত্তর মেরু দক্ষিণ মেরু, এই বরাবর আমি কেটে দিই আলুটাকে, এইভাবে দেখুন আলুটাকে আমি কেটে দিই, এইভাবে আমি আলুটাকে কাটছি। ঠিক আছে, আমি এইভাবে আলুটাকে কাটতে থাকি তাহলে কি পাবো দেখুন তো, এইভাবে আমরা আলুটাকে কেটে দিলাম, কি পেলাম, দুটো তল পেয়ে গেলাম। অক্ষ বরাবর আলুটাকে কেটে দুটো তল পেলাম, এই যে দুটো তল পেলাম, এই দুটো তল কি আমরা কি বলবো, অক্ষ তল। এবার চলুন এরপর আমরা কি দেখে নেব, এবার দেখে নেব কক্ষপথ বা অরবিট। অরবিট কি না, অরবিট হচ্ছে একটা নির্দিষ্ট রাস্তা, যে রাস্তা ধরে পৃথিবী সূর্যের চারিদিকে কিন্তু প্রদক্ষিণ করে। রাস্তাটা দেখতে কেমন, ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার। আর এটা কি দেখে নেব কক্ষতল কি না, যে কাল্পনিক সমতলের উপর এই কক্ষপথটা অবস্থান করবে সেটাকে আমরা কি বলবো, কক্ষতল। যেমন দেখবেন আমরা যখন ফাইনাল স্পোর্টস খেলতে যান তখন কি করে বলুন তো,
100 মিটার যখন রান হয় বা 200 মিটার রান হয়, একটা কিন্তু নির্দিষ্ট ট্র্যাক কেটে দেওয়া হয়, তাই তো? আমরা কিন্তু নির্দিষ্ট ট্র্যাক বরাবরই কিন্তু ছুটে চলেন। ঠিক সেরকম পৃথিবীও কিন্তু এক নির্দিষ্ট রাস্তা বরাবর সূর্যকে প্রদক্ষিণ করে। অর্থাৎ আমি কি বলতে পারি, পৃথিবী একটা নির্দিষ্ট ট্র্যাক বরাবর কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে। এই নির্দিষ্ট ট্র্যাকটাকে আমরা কি বলবো, কক্ষপথ বা অরবিট। এবং সেই কক্ষপথটা যে সমতলে অবস্থান করছে কক্ষতল বলা হবে। এবার শর্টকাট ট্রিক আমরা কি করে মনে রাখবো, চলুন ব্যাপারটা একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন দেখুন, আমরা বাংলায় কি বলে কি অ আ হস্ত এইভাবে উপর থেকে নিচে লিখতে পারি। অটা দেখুন উপর দিকে আছে, তাই তো? আর অ থেকে হচ্ছে অক্ষ, তাহলে অক্ষ উপর থেকে নিচে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত হবে, এইভাবে রাখতে পারি। কিংবা আমরা যদি ইংরেজিতে লিখি এ বি সি, এটা উপর থাকে, তাই তো? এ থেকে হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিস মানে কি অক্ষ, অর্থাৎ অক্ষ উপর থেকে নিচের দিকে বিস্তৃত হবে। আর এখানে আমরা কি মনে রাখবো, অরবিট। ও থেকে হচ্ছে অমলেট, অমলেট মানে ডিম্বাকৃতি বা ডিম। তাহলে অরবিট কেমন দেখতে হবে, ডিম্বাকৃতির রাস্তা হবে। এবার দেখুন, এই হোয়াইট বোর্ডটাকে আমরা একটা সমতল মেঝে ধরলাম। এই সমতল মেঝেতে যদি আমি একটা দাগ টানি, এই দাগটা কত হবে 0 ডিগ্রি। এরপর এই দাগ বরাবর যেটা উলম্ব দাগ টানি, তখন সেটা কত হয়ে যাবে 90 ডিগ্রি। কেমন? এরপরে আমরা আগেই জেনে গেছি, ঠিক আছে, পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস 23.5 ডিগ্রি হেলে থাকে। তাহলে আমরা যদি এরকম করে একটা দাগ টানি, তাহলে এখানে যে কোণটা হবে, এই কোণটা কত হবে 23.5 ডিগ্রি, তাই তো? তাহলে বলুন তো আপনারা, এই কোণটা কত হবে? এই 90 থেকে যদি 23.5 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা আমরা কি পেয়ে যাব, কত ডিগ্রি পেয়ে যাব না, এই কোণটা তখন আমরা পেয়ে যাব 66.5 ডিগ্রি। এখান থেকে আমরা দুটো জিনিস তাহলে জেনে গেলাম। একটা কি, একটা হচ্ছে পৃথিবীর কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকবে। আর 2 নাম্বার কি, পৃথিবী তার কক্ষতলের উপরে যে খাড়া যে ডান্ডাটা আছে, এই খাড়া লম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি কোণ করে কিন্তু হেলে থাকবে। তাই দেখুন, এখানে আমরা চারটে মান পেলাম, 0, 23.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার আমরা এই মানগুলো ছোট থেকে বড় পর্যন্ত সাজাবো। দেখুন মাঝখানে 0 ডিগ্রি লিখেছি। এবারে প্রথমে কত হবে 23.5 ডিগ্রি, তারপরে বড় মান কত 66.5 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। আর নিচে তো আমরা ওইভাবে সাজাবো 23.5, 66.5 এবং 90 ডিগ্রি। আমরা জানি 0 ডিগ্রি উপর দিকটা আমরা কি বলবো, উত্তর গোলার্ধ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাই এদিকে মানে আমরা সব উত্তর গোলার্ধ লিখে দেবো, এদিকে দক্ষিণ গোলার্ধ লিখে দেবো। এবার দেখুন, এই 0 ডিগ্রিকে বলে নিরক্ষরেখা বা ইকুয়েটর। এই 23.5 ডিগ্রি উত্তরকে বলে কর্কট ক্রান্তি রেখা কিংবা ট্রপিক অফ ক্যান্সার। আর এই 23.5 ডিগ্রি দক্ষিণকে বলা হয় মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। এই 66.5 ডিগ্রিকে বলে সুমেরু বৃত্ত নর্থকে বা অ্যারেটিক সার্কেল। আর 66.5 ডিগ্রি সাউথকে কি বলা হয় কুমেরু বৃত্ত বা আন্টার্কটিক সার্কেল। এই 90 ডিগ্রি নর্থকে বলে সুমেরু বা নর্থ পোল। আর 90 ডিগ্রি সাউথকে বা দক্ষিণকে বলে কুমেরু বা সাউথ পোল। এবার কোশ্চেন, এই 23.5 ডিগ্রি কেন বেঁকে গেল, এটা আমরা জেনে নিই। দেখুন, আমরা দেখবেন একটা যখন পৃথিবী তৈরি হচ্ছিল আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে, তখন থিয়া নামক একটা মঙ্গল গ্রহের মতো বিশাল আদি গ্রহ কি হয়, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে এবং একটা নির্দিষ্ট গতিতে কি করে পৃথিবীকে পাশ থেকে ধাক্কা মারে। মুখোমুখি কিন্তু ধাক্কা মারেনি, মুখোমুখি ধাক্কা মারলে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেত। পাশ থেকে ধাক্কা মারে, এই ধাক্কার ফলে কি হয় পৃথিবী 23.5 ডিগ্রি কিন্তু এই অ্যাঙ্গেলের সৃষ্টি হয়েছে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা অবশ্যই ক্রাম বোর্ড খেলেছেন, তাই তো? এবং ক্রাম বোর্ড দেবে একটা রেড কালারের গুটি থাকে, যেটা আমরা রেড বলি, লাল কালারের গুটি থাকে যেটাকে আমরা রেড বলি। এবং ওটা যখন আমরা ফেলি কি করে বলুন তো, স্ট্রাইকারে করে আমরা রেডটাকে মারি। এইভাবে আমরা বিশাল জোরে একটা জোরে মারি, এবার অ্যাঙ্গেলে মারি। এবার আমরা যে জোরে মারি বা যে অ্যাঙ্গেলে মারি, তখন রেড গুটিটা কি হয় বলুন তো, ওই অ্যাঙ্গেল অনুযায়ী হয় এই ডান দিকের পকেটে ঢুকে যায় কিংবা বাম দিকের পকেটে ঢুকে যায়। এখানে কি হচ্ছে, এই যে রেড গুটি বা লাল কালারের গুটি, সেটা কি, সেটা হচ্ছে পৃথিবী। আর এই স্ট্রাইকারটা কি, এটা হচ্ছে থিয়া নামক আদি একটা গ্রহ। এই থিয়া গ্রহের এই থিয়া গ্রহটা অর্থাৎ স্ট্রাইকারটা যে গতিতে বা যে অ্যাঙ্গেলে রেড কালারটাকে মারবে, সেই রেড কালারটা কি হবে, সেই অ্যাঙ্গেল কিন্তু পকেটে ঢুকে যাবে। ঠিক সেরকম এইখানেও কিন্তু সেম ঘটনা ঘটে। কখনো চলন্ত ট্রেনে চেপেছেন? হ্যাঁ, অবশ্যই চেপেছি নিশ্চয়ই। চলন্ত ট্রেনে চাপলে আমরা কি দেখি, যে ট্রেনটা যেদিকে ছুটে, ট্রেনের আশেপাশে যে সমস্ত গাছপালাগুলো আছে সেগুলো বাস্তবে কিন্তু স্থির দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা কি দেখি ট্রেনের বিপরীত দিকে কিন্তু ছুটে চলেছে, তাই তো?
ঠিক সেরকম এখানে আমরা চলন্ত ট্রেনকে পৃথিবী মনে করুন, আর এই ট্রেনের আশেপাশে যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেগুলোকে সূর্য মনে করুন। ঠিক আছে, আমরা কি জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তাহলে কি হবে আপাতভাবে ওই সূর্যকে আমাদের কি মনে হবে, সূর্য উল্টো দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে। এর ফলে আমরা কি হয় প্রত্যেক দিন দৈনিক সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, পশ্চিম দিকে কিন্তু অস্ত যেতে দেখি। এই সূর্যের আপাত দৈনিক পূর্ব দিকে ওঠা এবং পশ্চিম দিকে অস্ত যাওয়াকে কি বলবো আমরা, দৈনিক আপাত গতি। ইংরেজিতে আমরা কি বলবো না, ইংরেজিতে আমরা বলবো ডেইলি অ্যাপারেন্ট মোশন অফ সান। ওকে, এবার চলুন, আমরা আগেই বলেছি পৃথিবী তার লম্ব যে মেরুদণ্ড আছে সেখান থেকে ৩.৫ ডিগ্রি কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে, তাই তো। তাই সূর্য কি হয় ৩.৫ ডিগ্রি ওপর নিচে কিন্তু ওঠানামা করে। আর ৩.৫ ডিগ্রি মাঝখানে যেহেতু জিরো ডিগ্রি আছে, তাই 0 ডিগ্রি মাঝখানে পড়ে যাবে। হ্যাঁ, একটু ভুল বললাম, সূর্য কখনো ওঠানামা করে না, সূর্য কিন্তু স্থির থাকে। অ্যাকচুয়ালি পৃথিবীর এই ৩ অক্ষরেখা কখনো ৩.৫ ডিগ্রি সাউথ, কখনো 0 ডিগ্রি, কখনো ৩৭ ডিগ্রি নর্থ, এগুলো সূর্যের কাছাকাছি চলে আসে এবং সেটাকে আমরা বলি যে সূর্য ওই রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। এই যে সূর্য আপাতভাবে আমাদের মনে হচ্ছে ৩.৫ ডিগ্রি সাউথ থেকে ৩৭ ডিগ্রি নর্থ পর্যন্ত মুভ করছে, এই মুভটাকে কি বলা হয় জানেন, সূর্যের আপাত বার্ষিক গতি। কেন আপাত বলে, অ্যাকচুয়ালি সূর্য স্থির কিন্তু দেখে মনে হয় মুভ করছে। বার্ষিক কেন বলে, তার কারণ ৩৭ ডিগ্রি উত্তর থেকে ৩৭ ডিগ্রি দক্ষিণ থেকে ৩৭ ডিগ্রি উত্তর যেতে সময় লাগে ৬ মাস, আবার এইদিকে ৩৭ ডিগ্রি দক্ষিণ থেকে ৩৭ ডিগ্রি উত্তর আসতে সময় লাগে ৬ মাস, ৬ মাস প্লাস ৬ মাস কত হচ্ছে ১ বছর। তাই এটাকে আমরা কি বলবো, সূর্যের আপাত বার্ষিক গতি। অবশ্যই এবার দেখুন এই যে নির্দিষ্ট পথ বরাবর যাচ্ছে, অর্থাৎ যে নির্দিষ্ট পথ বরাবর এই সূর্যের আপাত বার্ষিক গতি সম্পন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো, রবি মার্গ। রবি মানে সূর্য, মার্গ মানে রাস্তা বা পথ। ঠিক যেমন দেখবেন আপনি নিচে যখন যান একটা নির্দিষ্ট আমাদের পথ থাকে যেটাকে আমরা ফুটপথ বলি, ঠিক সেরকম সূর্যের নির্দিষ্ট পথকে আমরা কি বলবো, রবি মার্গ। এবার চলুন বাস্তব উদাহরণ সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নিই। এটা হচ্ছে মনে করুন আমার হাতে সূর্য, আমি হচ্ছে পৃথিবী। ঠিক আছে, দেখুন এখন সূর্য কোথায় কিরণ দিচ্ছে, আমার ঠিক মাথার উপর। ওকে, আমি পৃথিবী। আচ্ছা দেখুন আমি কিন্তু ঘাটটা বেঁকে নিলাম, সূর্য কিন্তু স্থির আছে। এখন কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে, আমার কিন্তু এই ডান দিকের ঘাড়ের উপর কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার দেখুন আমি এই দিকে ঘাটটা বেঁকে নিলাম, সূর্য কিন্তু স্থির আছে, এখন কোথায় লম্বভাবে কিরণ দিচ্ছে, এই বাম দিকে কাঁধে কিন্তু লম্বভাবে কিরণ দিচ্ছে। ঠিক সেরকম যখন আমার মাথার উপর কিরণ দিচ্ছে, মাথার আমার উপর 0 ডিগ্রি নিরক্ষরেখা সূর্য স্থির আছে। আবার যখন আমার ডান দিকে কাঁধে লম্বভাবে কিরণ দিচ্ছে, এটা ধরুন আপনি ৩.৫ ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, অর্থাৎ মকরক্রান্তি রেখা, সূর্য কিন্তু স্থির আছে। ঠিক আছে, আবার দেখুন যখন এইভাবে কিরণ দিচ্ছে বাঁ দিকে, তখন ধরুন ৩৭ ডিগ্রি উত্তর অর্থাৎ কর্কটক্রান্তি রেখা। এখান থেকে কি বুঝলেন, সূর্য কিন্তু স্থির আছে। পৃথিবী যেহেতু মুভ করছে ৩৭ ডিগ্রি, তাই আমরা আপাতভাবে সূর্যকে কি মনে হয় ৩.৫ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে ঘোরাফেরা করছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সূর্যের আপাত বার্ষিক গতি। তাহলে সূর্য স্থির কিন্তু। ওকে, তাহলে আমরা কি জেনে নিলাম, সূর্য ৩.৫ ডিগ্রি সাউথ থেকে ৩৭ ডিগ্রি নর্থ পর্যন্ত কিন্তু ওঠানামা করে। এবার চলুন কোন মাসে এবং কোন তারিখে সূর্য লম্বভাবে কোন রেখার উপর কিরণ দেয় সেটা আমরা একটু দেখে নেব। দেখুন কটা রেখা আছে, 3টে, ৩৭ ডিগ্রি সাউথ, 0 ডিগ্রি, ৩৭ ডিগ্রি নর্থ। এবার আমরা মনে রাখার সুবিধার জন্য কি করব, রেখা হচ্ছে 3টে, আর 1 বছর মানে কত মাস, 12 মাস। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হলো, 4 মাস পেলাম। তাহলে এই একটা রেখা থেকে আর একটা রেখা যাওয়ার জন্য কত মাস সময় লাগবে, 4 মাস সময় লাগবে। চলুন এটা কি করে বার করব। প্রথমে আমরা কি লিখবো, এখানে ডিসেম্বর, ঠিক আছে, ডিসেম্বর মাসে সূর্য এখানে লম্বভাবে কিরণ দেবে। এবার 4 মাস আমরা যোগ করে দেবো, তাহলে ৩.৫ ডিগ্রি দক্ষিণ থেকে অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে 0 ডিগ্রি নিরক্ষরেখা যেতে সূর্য কতদিন টাইম লাগবে। দেখুন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস যোগ করে দিলাম। তাহলে এখানে মার্চ মাসে কি হবে, সূর্য কিন্তু লম্বভাবে কিরণ দেবে। আবার এবার মার্চের সাথে 4 মাস যোগ করুন, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে এখানে কখন আসবে, জুন মাসে আসবে। এবার দেখুন এরপরে কিন্তু এদিকে আর যাবে না, আবার ব্যাক করবে। ঠিক আছে, চলুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে এখানে আবার কখন আসবে, সেপ্টেম্বর আসবে। ওকে, আবার দেখুন 0 ডিগ্রি থেকে 3.5 ডিগ্রি সাউথে
আবার কতক্ষণ লাগবে, 4 মাস যোগ করুন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ঠিক আছে, তাহলে এখানে আবার দেখুন আমরা ডিসেম্বর পেয়ে গেলাম। এটা আমি কি বললাম, মনে রাখার সুবিধার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি 4 মাস সময় লাগে না। অ্যাকচুয়ালি কত সময় লাগে, অ্যাকচুয়ালি 3 মাস সময় লাগে। ওকে, 3 মাসটা আমরা কি করে বার করব, 33 ডিগ্রি দক্ষিণ থেকে 0 ডিগ্রি যেতে কত লাগবে, ডিসেম্বর মাসটা ছেড়ে দেবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে এখানে মার্চ লিখে দেবো। এবার 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি নর্থ বা কর্কট ক্রান্তি রেখে যেতে কতদিন লাগবে, 3 মাস, এপ্রিল, মে, জুন, তাই আমি এখানে কি লিখে দেবো, জুন লিখে দেবো। আবার যখন ব্যাক করবে 30 ডিগ্রি নর্থ থেকে 0 ডিগ্রি, তখন 3 মাস লিখে দেবো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাহলে এখানে সেপ্টেম্বর লিখে দিলাম। আবার 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সাউথে আবার 3 মাস যোগ করব, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এখানে ডিসেম্বর আমরা লিখে দিলাম। তাহলে দেখুন এখানে 30 ডিগ্রি সাউথ থেকে 0 ডিগ্রি অর্থাৎ মকর ক্রান্তি থেকে নিরক্ষরেখা যেতে কত সময় লাগছে, 3 মাস। 0 ডিগ্রি থেকে 33 ডিগ্রি নর্থ বা উত্তরে যেতে সময় লাগছে কত, 3 মাস টোটাল। তাহলে আমরা কি দেখে নিলাম, মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখা যেতে সময় লাগছে কত, 6 মাস। আর এখানেও সেরকম ভাবে 30 ডিগ্রি নর্থ থেকে 0 ডিগ্রি হচ্ছে 3 মাস, 0 থেকে 30 ডিগ্রি সাউথ হচ্ছে 3 মাস, টোটাল 30 ডিগ্রি নর্থ থেকে 30 ডিগ্রি সাউথ আসতে সময় লাগবে কত, টোটাল 6 মাস লাগবে। এবার চলুন তারিখটা আমরা বার করব, কি করে বার করব, এখানে আমরা মনে রাখবো খুব ইজি, এখানে লিখে দেবো 22 ডিসেম্বর লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর আমরা কি লিখে দেবো, 21 মার্চের জায়গায় 21 লিখে দেবো, ওপরেও 21 লিখে দেবো, 21 মার্চ, 21 জুন। আর সেপ্টেম্বরটা আমরা মনে রাখবো কি 23 সেপ্টেম্বর। তাহলে দেখুন সূর্য মকর ক্রান্তি রেখার উপর কখন লম্বভাবে কিরণ দিবে, 22 ডিসেম্বর। আচ্ছা, নিরক্ষরেখায় দুদিন বছরে লম্বভাবে কিরণ দিবে, 21 মার্চ, 23 সেপ্টেম্বর। কর্কট ক্রান্তি রেখায় একদিন দিবে, 21 জুন। এবার চলুন তাহলে আমরা দেখে নিই উত্তর গোলার্ধে তাহলে সূর্য লম্বভাবে কিরণ দিল কি 21 জুন। এর ফলে কি হবে, 21 জুন উত্তর গোলার্ধের দিন কিন্তু বড় হবে, 14 ঘন্টা দিন হবে, রাত হবে 10 ঘন্টা। দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে 10 ঘন্টা এবং রাত্রি কি হবে, বড় হবে 14 ঘন্টা। তাহলে জেনারেলি তখন উত্তর গোলার্ধে কি কাল চলবে, গ্রীষ্মকাল, এবং দক্ষিণ গোলার্ধে কি কাল চলবে, শীতকাল চলবে। এবার দেখুন দক্ষিণ গোলার্ধে কখন লম্বভাবে কিরণ দেবে, 22 ডিসেম্বর। তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় 14 ঘন্টা হবে, রাত ছোট 10 ঘন্টা হবে, এবং তখন দক্ষিণ গোলার্ধে কি হবে, গ্রীষ্মকাল থাকবে। উত্তর গোলার্ধে তার বিপরীত অবস্থা থাকবে, অর্থাৎ উত্তর গোলার্ধে দিন ছোট 10 ঘন্টা এবং রাত হয়ে যাবে বড় 14 ঘন্টা। তখন কি কাল থাকবে, শীতকাল থাকবে। এবার সমগ্র পৃথিবীতে দুটো দিন সূর্য লম্বভাবে কিরণ দেয়, একটা হচ্ছে 21 মার্চ, তখন দিন 12 ঘন্টা এবং রাত 12 ঘন্টা, তো এটাকে আমরা কি বলবো, বিষুব, এবং এটার নাম কি দিয়েছে, মহাবিষুব। এবং এই মহাবিষুবর সময় কিন্তু উত্তর গোলার্ধে বসন্তকাল থাকবে, তাই এটাকে আর একটা নাম হচ্ছে কি, বসন্তকালীন বিষুব। আবার দেখুন 23 সেপ্টেম্বরে কিন্তু সূর্য নিরক্ষরেখা লম্বভাবে কিরণ দেবে, এর ফলে দিন 12 ঘন্টা এবং রাত 12 ঘন্টা হবে, দিন রাত্রি সমান হবে, তাই এটাকে আমরা কি বলবো, জলবিষুব বলবো। এবং এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল থাকে বলে এটাকে আমরা কি বলবো, শারদীয় বিষুব। ওকে, এবার আমরা দেখুন দুন্তস্বর থেকে সেপ্টেম্বর, দুন্তস্বর থেকে শরবত করতে গেলে জল তো অবশ্যই লাগবে, তাই তো, তাই আমরা এই 23 সেপ্টেম্বর জলবিষুব ভেবে মনে রাখবো। আর দুন্তস্বর থেকে শরৎকাল, ঠিক আছে, তালবস্ত্রের জায়গায় দুন্তস্বর লিখলে অসুবিধা কি আছে, ভুজুং পদ্ধতি, তাই এই সময় যেহেতু শরৎকাল থাকবে তাই 23 সেপ্টেম্বরকে বলে শরৎকালীন বিষুব। আবার উল্টো দিকে দেখুন, ম থেকে হচ্ছে মার্চ মানে 21 মার্চ, আর ম থেকে হচ্ছে মহাবিষুব, তাহলে 21 মার্চকে আমরা কি বলবো, মহাবিষুব। আর এখানে যেহেতু শরৎকাল তাহলে অবশ্যই এখানে বসন্তকাল, তাই মহাবিষুব অপর নাম কি হবে, বসন্তকালীন বিষুব। এইভাবে আমরা কিন্তু শর্ট ট্রিকে মনে রাখতে পারি। এবার চলুন আমরা স্টেপ 9 দেখে নেব। আমরা কি দেখলাম এখানে, যে 22 ডিসেম্বর থেকে 21 জুন অর্থাৎ মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি রেখাতে কতদিন সময় লাগছে, যেতে 6 মাস লাগছে। এবার দেখো সূর্যের মুখটা কোন দিকে আছে, আপাতভাবে দেখুন সূর্যটা কিন্তু উত্তর দিকে যাচ্ছে, যেহেতু সূর্য দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে, উত্তরমুখী চলন, তাই এটাকে আমরা কি বলবো, উত্তরায়ণ, নর্দার্ন মোশন অফ সান। তাহলে স্বাভাবিকভাবে বলুন তো, সূর্য যখন আবার ব্যাক করবে আপাতভাবে মকর ক্রান্তি থেকে কর্কট ক্রান্তি থেকে মকর ক্রান্তিতে, মুখটা কোন দিকে আছে, দক্ষিণ দিকে, তাই দক্ষিণমুখী এটা যেহেতু গতি, তাই এটাকে আমরা কি বলবো, দক্ষিণায়ন বা সাউথার্ন মোশন অফ দা আর্থ। বুঝতে পেরেছেন আশা করছি। এবার দেখুন এই উত্তরায়ণের শেষ সীমা কোনটা হবে, তাহলে দেখুন তো
এই কর্কট ক্রান্তি রেখা কিন্তু শেষ সীমা, কারণ এর বাইরে কিন্তু সূর্য যেতে পারবে না। এবার আমরা বলুন তো তাহলে দক্ষিণায়নের শেষ সীমা কোনটা হবে? অবশ্যই হবে কি মকর ক্রান্তি রেখা শেষ সীমা। এবার দেখুন, এবার একটা আছে আমরা দেখব, অয়ন মানে হচ্ছে পথ বা চলা, আর অন্ত মানে শেষ। যেহেতু কর্কট ক্রান্তি রেখা হচ্ছে উত্তরায়ণের শেষ সীমা, তাই কর্কট ক্রান্তির অপর নাম বলা হয় উত্তর অয়নান্ত দিবস। এবার তাহলে আমরাই বলুন, মকর ক্রান্তি যেহেতু দক্ষিণায়নের শেষ সীমা, তাহলে মকর ক্রান্তিকে আমরা কি বলবো? অবশ্যই উল্টোটা বলবো, দক্ষিণ অয়নান্ত দিবস। ওকে। আবার দেখুন, বাংলায় সংক্রান্তি, সংক্রান্তি মানে শেষ, তাহলে দেখুন উত্তরায়ণের শেষ সীমা কর্কট ক্রান্তি রেখা, তাই কর্কট ক্রান্তি রেখার আর একটা নাম হয়ে যাবে কর্কট সংক্রান্তি। তাহলে বলুন তো দক্ষিণের শেষ সীমা যদি মকর সংক্রান্তি, এর নাম কি হয়ে যাবে? মকর সংক্রান্তি। ঠিক আছে। এবার দেখুন, শীতকালে যখন মকর সংক্রান্তি হয় তখন আমরা কি করি? আহা, খেজুর গুড় আর আমরা পিঠে পুলি খাই, খুব উৎসব পালন করি, তাই তো? কেন? তার কারণ যখন এই মকর সংক্রান্তি থাকে তখন আমাদের থাকে শীতকাল, আর শীতকালে কি হয়? চাষিদের ঘরে কিন্তু নতুন আমন ধান প্রবেশ করে এবং সেই সময় কিন্তু খেজুর গুড় পাওয়া যায়। তাই প্রকৃতির এই উৎসবকে স্মরণীয় করার জন্য কি, একে শীতকাল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আবার সঙ্গে নতুন আমন ধান প্লাস খেজুর গুড়, এই তিনটের কম্বিনেশনে তখন কিন্তু মানুষ উৎসবে মেতে ওঠে। এই উৎসবকে পশ্চিমবঙ্গে কি বলা হয়? পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি বা পিঠে পার্বণ। এইরকমই সেম উৎসব কিন্তু কোথায় হয়? পাঞ্জাবে হয়, সেটাকে কি বলে? লহরি। তামিলনাড়ুতে কিন্তু হয়, সেটাকে কি বলে? পোঙ্গাল। আসামও কিন্তু হয়, সেটাকে কি বলে? ভোগালী। এরপরে আমাদের মনে করছেন তাহলে নিশ্চয় কর্কট সংক্রান্তিতেও কিন্তু তাহলে পিঠে পিঠে খাওয়া যাবে, কিন্তু না 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 না, কর্কট সংক্রান্তি থাকে কি বর্ষাকাল, বর্ষাকালে মানে হচ্ছে বৃষ্টি, আর যেহেতু বৃষ্টি সেই সময় নতুন ধানেরও কোনো প্রবেশ নেই, গুরু নেই, আর বর্ষাকালে মানে বোরিং পরিবেশ, বাইরে বেরোতে পারি না, তাই পিঠে তৈরি করার মতো পরিবেশও কিন্তু থাকে না, তাই বর্ষাকালে কিন্তু কোনো উৎসব পালন হয় না, শুধুমাত্র বর্ষাকালে কি হয়? খিচুড়ি খাওয়া হয়। দেখুন 25শে ডিসেম্বর কি হয়? আমরা কিন্তু বড়দিন পালন করি, ঠিক আছে। এবার দেখুন 25শে ডিসেম্বর সূর্যরশ্মি কোথায় বেশি পরিমাণে কিরণ দেয়? আমরা জানি 22শে ডিসেম্বর সূর্যরশ্মি লম্বাভাবে কিরণ দেয়। এবার 22 পর 3টে দিন 23, 24, 25, তাহলে সেখানে কিন্তু সূর্য লম্বাভাবে কিরণ না দিলেও বেশি পরিমাণে যেহেতু সেখানে সূর্যরশ্মি থাকে, তাই সেই সময় কি হয়? দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে থাকে শীতকাল। এবার অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই অস্ট্রেলিয়ার লোকেরা কিন্তু গ্রীষ্মকালে বড়দিন পালন করে, আর আমরা অর্থাৎ ভারত যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, তাই সেই সময় শীতকাল থাকে, তাই আমরা কিন্তু শীতকালে বড়দিন পালন করি। অনেকে আবার বলে যেহেতু 22শে ডিসেম্বর হচ্ছে সব থেকে বড় দিন দক্ষিণ গোলার্ধে, 22শে ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিন বড় হতে শুরু করে, অর্থাৎ 23, 24, 25, যেহেতু আস্তে আস্তে উত্তর গোলার্ধের দিন বড় হতে শুরু করে এবং দক্ষিণ গোলার্ধের দিন আস্তে আস্তে ছোট হতে শুরু করে, তাই অনেকের মতে যেহেতু দিন বড় হতে শুরু করে, তাই এটা অনেকে ধর্মীয় উৎসব হিসেবে পালন না করে এই দিন বড় হওয়ার জন্য কিন্তু উত্তর গোলার্ধে অনেকে এটাকে বড়দিন হিসেবে পালন করে।